নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতে আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটনটা প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সেই সমস্ত মানুষজনদেরকে বলুন এই অনুষ্ঠানের কথা যারা এই ধরনের সিরিয়াস অনুষ্ঠান শুনতে চায়। তো শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, চীনের কুত্তা মোদিজির কুত্তা। মার্চ মাসে বিল গেটস ভারতে এসেছিলেন। বিশ্বের সবাই জানেন যে মোদিজির সামনে সাদা চামড়া নিয়ে দাঁড়ালেই ওনার ঘাড় এমনিতে নুইয়ে যায়। কাজেই যা দরকার শুধু বলে ফেললেই হলো, আর ওনার এক সাকরেতকে সঙ্গে রাখলেই তো কোনো কথা নেই। তো আদানির সঙ্গে বেশ কিছু প্রপোজাল নিয়ে কথাবার্তা হওয়ার পরে বিল গেটস এসেছিলেন, মোদিজির সঙ্গে দেখা হয়েছিল। তো মোদিজি ওই বিল গেটসের সাক্ষাৎকারে, মানে যখন দেখা হচ্ছে ওনাদেরকে, তাকে বোঝাচ্ছিলেন এআই। বলছিলেন, আমাদের দেশে এআই নতুন কিছু নয়, আমরা তো মাকে কবে থেকে আই বলে ডাকি, ওটাও এক রকমের এআই। এরকম স্থূল রসিকতার সামনে বিব্রত বিল গেটস কিংকর্তব্য বিমূঢ়। হাসবেন না সেটাও বুঝতে পারছেন না। তো সেই মোদিজি এই এআই সামিটে এলেন। উদ্বোধনে এসেছেন বিশ্বের সমস্ত লোকজন, বহু জায়গা থেকে বহু রাষ্ট্রনেতা, বহু লোকজন এসেছেন। এবং এআই যারা, তারা প্যাভিলিয়নে তাদের জিনিসপত্র নিয়ে সামনে রেখেছেন, সেখানে এলেন। সেখানে একটা চশমা পরে ওনার ছবি তোলা হলো, স্মার্ট চশমা, নাকি ভারতে তৈরি হয়েছে। মোদিজি তো অভিভূত। কেউ ওনাকে বলেনি যে স্মার্ট চশমা যাত্রা শুরু করে 1986 সালে, তখন এই চশমার শুরুয়াতের দিন। মূলত একেবারে অন্ধদের জন্য খানিক সাহায্য করার জন্য, সামনের রং বা অবস্ট্রাকশন বোঝার জন্য ব্যবহার হতো 86-তে। এরপর বড় পরিবর্তন 2012-তে ওকালে কোম্পানি এলো, তারপরে ক্যানন, তারা জানিয়ে দিল স্মার্ট চশমা নিয়ে আসছে। 2013-তে আরো উন্নত হলো সেই চশমা। 2014-তে এলো গুগল প্লাস, অর্থাৎ চশমা থেকেই আপনি গুগল সার্চ করতে পারছেন। 18-তে চশমা একেবারে সাধারণ চশমার মতন হয়ে উঠলো, তার আগে একটু মোটা ছিল। 2020-তে চশমা জোগাতে থাকলো সমস্ত তথ্য, ম্যাপ, আরো অনেক কিছু। 2021-এ রে ব্যান্ড ঢুকে পড়েছে এই দুনিয়াতে। এখন ফেসবুক চলে এলো ওই চশমাতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর চলে এসেছে। 2025-এ মেটা এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত চশমা এনে দিল বাজারে। মোদিজি হঠাৎ করে ওই চশমা পরে অভিভূত, বলছেন, ক্যা ক্যা কর দিয়া মেরা দেশ। যে প্রসেসরটা আছে সেটাও বাইরে থেকে, কেবল এখানে খাপটা তৈরি হয়েছে। আসলে মোদিজি গণেশের মাথা কেটে হাতির মাথা জুড়ে দেওয়াকে প্লাস্টিক সার্জারি মনে করেন। তিনি তো এআই দেখে ওদিকে ওনার পেয়ারের গলগোটিয়া বিশ্ববিদ্যালয়, যাদের উনি নিজে হাতে তাদের কৃতিত্বের জন্য পুরস্কার তুলে দিয়েছিলেন, সেই গলগোটিয়া ইউনিভার্সিটি ছিল এআই সামিটে। তাদেরও একটা প্যাভিলিয়ন ছিল, তাদের একটা কাউন্টার ছিল। একের পর এক কেলেঙ্কারি কাণ্ড তারা করেছেন। তারা প্রথমে একটা চীনের রোবোটিক কুকুর নিয়ে দেখিয়ে, তার সার্কাস টার্কাস দেখিয়ে বোঝানোর বললো যে এই কুকুরটাকে তারা ডেভেলপ করেছেন। আপনি, মানে যারা দেখছেন তাদেরকে, যাদের জানেন, একটু আধটু জানেন, যাদের বাড়িতে একটা অ্যালেক্সা আছে, এমন অ্যামাজন ইকোর ওপরে যে অ্যালেক্সা, অ্যামাজন ইকোর ওপরে যে মধ্যে যে ইনবিল্ট অ্যালেক্সা, তার উপরে একটা রাক্ষস বসিয়ে কুম্ভকর্ণ বলে ডেকে তাক লাগিয়ে দিতে পারেন, ওটাও এআই হয়ে যাবে। তো ওনারা যেরকম চীনের কুকুর নিয়ে এসে মোদিজির মুখ উজ্জ্বল করতে নেমেছিলেন, এতেও শেষ নয়। ওই একই গলগোটিয়া ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির অনেক কৃতিত্ব আছে। এরা গুজরাট জুড়ে এদের বিরাট বিরাট প্রভাব, সরকারের সমস্ত কাজকর্ম করেন। কেবল তাই নয়, এদের সঙ্গে
যে এই যে ইলেকশনে যে যারা এক্সিট পোল করে তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এখানে বোঝার আছে কিছু একটা গন্ডগোলও আছে। যাই হোক, তারা দক্ষিণ কোরিয়ার একটা ড্রোনকে এনে নিজেদের বলে চালানোর চেষ্টা করেছে। সারা পৃথিবী জেনেছে ভারতের এআই কতটা উন্নত হয়ে উঠেছে। শেষমেশ গালগুটিয়াকে বলেছে আপনারা এখান থেকে আসুন, মুখ পুড়ে যাচ্ছে। আসলে মোদিজির আমলে কুসংস্কারের চাষ হচ্ছে, দেশকে এক মধ্যযুগে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এআই সামিট একটা লোক দেখানো বিষয়। ধরুন চীন, ভারত স্বাধীন হবার 1 বছর পরে চীনে বিপ্লব শেষ হচ্ছে, আর সেই চীনে এআই শুরু হলো 2017-তে। আলিবাবা ক্লাউড, 17তেই বাইডু, টেনসেন্ট, আইফাই টেক, 2018-তে সেন্স টাইম, 2019-এ ইতু, হুয়ে, পিনগান, হিগভিশন, জেডিকম, মেঘভি, কুইহু 360, টাল এডুকেশন গ্রুপ। ওই বছরে জিওমি এসেছে চীনের এআই ইন্ডাস্ট্রিতে। তাদের ডিপসিক থেকে আলিবাবা কুয়েন 3.5 বিশ্ব কাঁপাচ্ছে। ওদিকে অন্ধভক্তরা ভারত জিপিটি দেখিয়ে বলছে এটা হচ্ছে ভারতের এআই, এটা হচ্ছে ভারতের এআই। জানেই না যে কোম্পানি আমেরিকার, পুঁজি আমেরিকার, লাভও আমেরিকার, কেবল নামটা হলো ভারত জিপিটি। চ্যাট জিপিটির আর একটা অংশ। চ্যাট জিপিটিকে বেস করে একটা তৈরি করা হয়েছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে। ওদের ব্যবসা বাড়বে। শুনেছেন কোথাও ইউকে জিপিটি, চায়না জিপিটি? নেই তো, ভারত জিপিটি আছে। এদিকে ভারতে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় শিবলিঙ্গ, বসানো হবে পূর্ব চম্পারণ জেলার মতিহারিতে। 33 ফুট উচ্চতা, 210 টনের ওজনের কালো গ্রানাইটে তৈরি হয়েছে এক বিশাল শিবলিঙ্গ। তামিলনাড়ু থেকে নিয়ে যাওয়া হয়েছে মতিহারিতে, 17 জানুয়ারি তাকে প্রতিষ্ঠা করা হলো। ওদিকে চীনের সব থেকে বড় হাইড্রো পাওয়ার স্টেশন চালু হবার মুখে, নাম 3 গর্জেস ড্যাম। এটা চীনের ইয়াংশি নদীর ওপরে করা হয়েছে। এর মোট বিদ্যুৎ উৎপাদন 22,500 মেগাওয়াট। ভালো করে শুনুন, একবার রাজীব গান্ধী কিলোওয়াট বলে ফেলেছিলেন, মেগাওয়াটের জায়গায় 22,500 মেগাওয়াট। একটা তুলনা দিলে বুঝতে পারবেন। মহারাষ্ট্রের কয়না হাইড্রো পাওয়ার প্রজেক্ট হলো ভারতের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তার উৎপাদন ক্ষমতা কত? 1960 মেগাওয়াট। হ্যাঁ, 1960 মেগাওয়াট। আর চায়নায় হচ্ছে 22,500 মেগাওয়াট। 3 গর্জেস ড্যামের সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা। এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম হাইড্রো পাওয়ার স্টেশন। চীনের বড় বড় স্টেশন সাংহাই, চেংদু, গুয়াংজু, এদের কথা ছেড়ে দিন। মেজো সেজো ছোট শহরে গেলে দেখতে পাবেন একধারে স্কাইস্ক্র্যাপার, বিশাল বিশাল ফ্লাইওভার, ইঞ্জিনিয়ারিং মার্বেল, ফ্যাক্টরি। অন্যদিকে ঝকঝকে শহর, পানীয় জল, বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে নিত্য নতুন বিষয়ে। গ্রামগুলোতে চাষের রকমারি ব্যবস্থা। 1 একরে আমাদের সাধারণ আনাজের 13 গুণ বেশি ফসল, যন্ত্রপাতির ব্যবহার, নতুন নতুন টেকনোলজি, অ্যানিমাল ফার্মিং, ফিশ ফার্মিং, সর্বত্র ইঞ্জিনিয়ারিং যন্ত্র, আর তার সাহায্যে এক বিরাট কর্মযজ্ঞ। যদি আপনি আজ চীন বেড়াতে যান, আমি গিয়েছি, তাহলে দেখবেন, আমি গিয়েছি বলে বলছি, চোখ ধাঁধিয়ে দেবে। একটা ফ্যাক্টরি থেকে বের হচ্ছে নানান ব্র্যান্ডের ল্যাপটপ, তারপর তাতে কেবল লোগো বসানো হবে, এইচপি, ডেল, অমুক তমুক, হ্যানা ত্যানা, সব তৈরি হচ্ছে ওখানে। বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডগুলোর সব কটা, জিন্স থেকে, ব্যাগ থেকে, পোশাক থেকে ওখানে তৈরি হচ্ছে, কেবল স্ট্যাম্প মারা হচ্ছে পরে। একটু মফস্বলে যান, প্রত্যেকটা ঘরে ফ্যাক্টরি, চিপ বানাচ্ছে, খেলনা থেকে বিভিন্ন যন্ত্রপাতি, টিভি, মোবাইল, ক্যামেরা তৈরি হচ্ছে। খোলসে কেবল ছাপ মারা হচ্ছে নানান রকমের নাম। বিমানবন্দর, রেল স্টেশন, রাজপথ, সেতু, আকাশচুম্বী ভবন, বুলেট ট্রেন, মানে যা খুশি পড়ে এখান থেকে যান, ওখানে গেলে চোখটা গোল গোল হয়ে দেখতে হবে কি হচ্ছে চারধারে। একটা ওয়েল ডেভেলপড শহর, পরিকল্পনা, ক্লাস 1 কনস্ট্রাকশন প্ল্যানিং। 30 দিনে 8 কিলোমিটার ফ্লাইওভার তৈরি করছে। 30 দিনে 8 কিলোমিটার ফ্লাইওভার তৈরি করছে। আমাদের এখানে একটা ফ্লাইওভার, এই সম্প্রতি কদিন আগে শিউড়ির এখানে একটা ফ্লাইওভার আছে রেল লাইনের উপরে। সেই ফ্লাইওভার তৈরি হয়ে যাওয়ার পরে চালু হচ্ছে না। কেন না? একবার তৃণমূলের এমপি শতাব্দী এসে সেটাকে চালু করে দিলেন। 2 দিন চালু করার পরে আবার ওটাকে বন্ধ করে দেওয়া হলো, কারণ ওটা রেলের লোকজন করেছে। তো কেন্দ্রীয় কেউ একটা এসে উদ্বোধন করবেন। কেন্দ্রীয় কেউ উদ্বোধন না করলে সেখান থেকে যাওয়া হবে না। আর ওনারা 30 দিনে 8 কিলোমিটার ফ্লাইওভার তৈরি করে চালু করে দিচ্ছে।
কেউ যাচ্ছে না সেখানে, যা চালু হয়ে গেছে, চালু, ব্যাস। ইঞ্জিনিয়ার বলে দিয়েছে এখান থেকে কালকে থেকে গাড়ি যাবে, শেষ। অবাক লাগলেও সত্যি, চীন একটা সুশৃঙ্খল সমাজ। তার থেকেও বড় কথা হলো এই কাজটা সম্ভব হচ্ছে প্রকৌশলীদের, ইঞ্জিনিয়ারদের হাত ধরে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সোভিয়েত ইউনিয়নের মতন আজকের দিনে চীনের রাজনৈতিক নেতৃত্বে প্রকৌশলীদের, টেকনোক্র্যাটদের প্রাধান্য কতটা? প্রদেশ, বড় শহর, স্বশাসিত অঞ্চলের গভর্নর, মেয়র আর পার্টি সেক্রেটারিদের মধ্যে 80% টেকনোক্র্যাট, 80%, ভাবা যায়। আর আমাদের সারা দেশ ছেড়ে দিন, লোকসভায় 593 জনের মধ্যে 25% স্নাতকোত্তর ডিগ্রি আছে, ডক্টরেটের সংখ্যা 4%, আর সেই অর্থে টেকনোক্র্যাট 4 জন। চীনে অবশ্য পরিস্থিতি সবসময় এরকম ছিল না। চীনা কমিউনিস্ট পার্টির প্রথম সারির নেতারা স্বাধীনতা সংগ্রামের ফসল ছিলেন। এই টেকনোক্র্যাটের নেতৃত্বে আসেন দেং জিয়াওপিং এর নির্বাচিত তৃতীয় প্রজন্মের সময় থেকে। এই দলের নেতৃত্বে ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জিয়াং জেমিন, তার সঙ্গে ছিলেন জু রংজি, হু জিনতাও, আর এখনকার প্রেসিডেন্ট সি জিনপিং, যিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর আইন দুটো বিষয়ে পড়াশুনো করেছেন। ধরুন ওয়াং গ্যাং, কেইনি, সে কবেই সাংস্কৃতিক বিপ্লবের সময় চীন ফিন ছেড়ে চলে গিয়েছিলেন, বাড়াবাড়ি বুঝেছিলেন এটা গন্ডগোল হচ্ছে, চলে গিয়েছিলেন। জার্মানিতে পিএইচডি করেছেন, অডি কোম্পানিতে কাজ করছিলেন। চীন সরকারের একজন মন্ত্রীর সঙ্গে সেখানে তার দেখা হলো, সেই মন্ত্রী তাকে চীনে ফিরে আসার কথা বললেন। 13 বছর আগে ওয়াং চীনে ইলেকট্রিক গাড়ি ইভি তৈরি করার প্রথম দিককার, 13 বছর আগে ইভি তৈরি হচ্ছে। আমরা শুনেছি গত 2 বছর আগে, 13 বছর আগে ইভি তৈরি হয়েছে, মানে শুরু হয়েছে। চীনা সরকারের একমাত্র অকমিউনিস্ট সদস্য যিনি ইভি গবেষণায় জোর দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, এটাই চীনকে আজ এই ইভি ব্যবসায় দুনিয়ায় 1 নম্বর জায়গায় নিয়ে গেছে। একইভাবে জু গুয়াংজিয়ান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে বেইজিং বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে বিরল মৃত্তিকা, যেটা রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে গবেষণা করার জন্য একটা ল্যাব তৈরি করেছেন। সেখানেও চীন 1 নম্বরে। জুকে চীনের বিরল মৃত্তিকা শিল্পের জনক বলা হয়। সারা দেশ জুড়ে বিজ্ঞান প্রযুক্তির জয়গান। আর আমাদের গোবর খেলে ক্যান্সার সারে কিনা, গোমূত্রে ক্যান্সার সারে কিনা, এ নিয়ে জ্ঞান দিচ্ছেন একজন বাবা রামদেব, একজন 420 বললে কম বলা হয়, যিনি মুখে বলেন আয়ুর্বেদ রোগে সব রোগ সেরে যায়, নিজের অসুখ করলে এইমসে ভর্তি হয়ে যায়। এখানে ফর্সা সন্তান হবার জন্য গ্রহ দেখে যৌন মিলনের দিন বলে দেওয়া হচ্ছে, সেটাও আবার কম্পিউটারে হিসেব করি। ঠিক এই মুহূর্তে আমাদের দেশের নিজেদের তৈরি একটা 5th জেনারেশনের কথা বাদ দিলাম, আধুনিক যন্ত্রপাতিতে ব্যবহারযোগ্য একটা মাইক্রোচিপ নেই, একটাও নয়। বলা হচ্ছে আমরা নাকি অ্যাপেলের আইফোন তৈরি করছি। ইনফ্যাক্ট এখানে ভারতের প্রত্যেকটা অ্যাপেল ফ্যাক্টরিতে অ্যাসেম্বলিং এর কাজ চলছে। একে স্ক্রু ড্রাইভার টেকনোলজি বলে। স্ক্রু ড্রাইভার টেকনোলজি অর্থাৎ সমস্ত কিছু আছে, কেবল স্ক্রুগুলোকে লাগাও। দেশের সুরক্ষা ব্যবস্থায় চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, আপনাদের ঘরের পাশে পাশে। বৃহত্তম গণতান্ত্রিক দেশের গণতন্ত্র রক্ষার জন্য প্রত্যেক বুথে আবার সিসিটিভি আছে। অরুণাচল গিয়েছিলাম, সেখানে চীন সীমান্তে চলে যান, সেনা ছাউনিতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কলকাতার রাস্তায় সিসিটিভি। কোন কোম্পানির? সব, হয় দাহুয়া না হলে এইচকে ভিশন। কোথাকার কোম্পানি? চীনের। এই ক্যামেরাগুলোর সঙ্গে থাকা নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার তাদের, অর্থাৎ হয় দাহুয়ার আর না হলে ওই নিক ভিশন। সফটওয়্যার তাদের। একবার ভাবুন, ওই সফটওয়্যার আপডেট হয়, প্রত্যেকবার আপডেট হয়, ইন্টারনেটের সঙ্গে জুড়ে থাকে। সেগুলো যদি বাগড হয়, তাতে যদি এই কোম্পানিগুলো নজরদারি চালায়, তাহলে আমাদের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর প্রত্যেক অ্যাঙ্গেলের ছবি চীনে বসে দেখা যাচ্ছে। হ্যাঁ, টেকনিক্যালি দেখা যেতে পারে, আমি কথা বলেছি টেকনিক্যাল লোকজনের সঙ্গে, এটা দেখা যাওয়া সম্ভব যদি ওরা চায়। দেশের এমনকি অ্যাফ্লুয়েন্ট অংশ, উচ্চ মধ্যবিত্ত বড় লোকদের যাবতীয় গ্যাজেটস, দেশ জুড়ে সস্তার সমস্ত মোবাইল, দেশ জুড়ে টিভি, ফ্রিজ, বাল্ব, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সব চীনের। তারা আগামীকাল রপ্তানি বন্ধ করলে দেশ অন্ধকার হয়ে যাবে। আমরা বাল্বও তৈরি করছি না, কারণ আমাদের দেশে যে বাল্ব তৈরি হয় সেই পয়সায় কিনবে না মানুষ। আমাদের দেশের 70-এর দশকের সমস্যা ছিল গণতন্ত্র, 80-র দশকে লাইসেন্স, অর্থনীতি, 90-এর দশকে কমন্ডল, আর আপাতত সমস্যা হলো হিন্দু খাতরে মে হ্যায়।
আমাদের তো অন্য কোনো সমস্যা নেই, হিন্দু খাতরে মেয়ে ব্যাস, হিন্দুদের ওপর থেকে একটা খাতরা যদি চলে যায় ব্যাস শেষ হয়ে যাবে। আর কি হবে জানি না, কিন্তু হয়ে যাবে। প্রধানমন্ত্রী এক চরম কুসংস্কারাচ্ছন্ন মিথ্যেবাদী মূর্খ, প্রতিটা পদক্ষেপে তা আজ আমাদের সামনে। রাফাল উড়বে তার আগে নারকেল ফাটাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী, রেলের ব্রিজ হবে ভূমি পূজন হচ্ছে, আর বলা হচ্ছে প্রেরণা নাও রাম সেতুর থেকে, রামের নামে জলে শিলা ভাসে। তবে জলে পাথর ভাসতে পারে, জলে যে কোনো জিনিস ডুবতে পারে, যে কোনো জিনিস ভাসতে পারে, যে কোনো জিনিস ডুবতে পারে, যে কোনো জিনিস ভাসতে পারে। ভাষার শর্তটা তাকে মানতে হবে। যদি ভাষার শর্ত তার থাকে তাহলে সে ভাসবে, যদি ভাষার শর্ত সে পালন না করে সে ডুবে যাবে, কিন্তু সোজা ব্যাপার। কিন্তু ওখানে রামের নামে জলে শিলা ভাসছে, রাম বললে জলে শিলা ভাসছে, সেই বিশ্বাসকে জাগাও। দেশ রাজনৈতিক ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে 1947-এ, কিন্তু এক রাম মন্দির নির্মাণ হলো দেশের দ্বিতীয় স্বাধীনতা। চীন রাতের বেলায় কৃত্রিম সূর্য তৈরি করছে, আমরা প্লেনে চড়ে রানওয়েতে প্লেন চড়া শুরু করলে হনুমান মন্ত্র জপ করছি, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশতি লোক উজাগর। আমরা ক্লাস 8-এ পড়ছি সূর্যগ্রহণের কারণে, সূর্যগ্রহণের সমস্ত কারণ, আর প্রাপ্তবয়সে এসে সূর্যগ্রহণের আগে খাবার খেয়ে নিচ্ছে। আমরা গোমূত্রের ক্যান্সার সারানোর কথায় বিশ্বাস করছি। মানে এক উল্টো পথে যাত্রা। কারণ রাষ্ট্রপ্রধান তো বলে দিয়েছেন রাম তো এক ঐতিহাসিক চরিত্র, তাহলে পুষ্পক রথ ছিল, তাহলে বিশল্যকরণীয় ছিল, রামসেতু বিদ্যাও ছিল, তাহলে আর কি ব্রহ্মাস্ত্রও ছিল, সবই ছিল, হারিয়ে গেছে, খালি খুঁজতে হবে। বিজ্ঞান সাধনা নয়, মাইক্রোচিপ, ন্যানো টেকনোলজি, হেভি মেটাল আর্ট তো সব নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের কেবল খুঁজে যেতে হবে। গর্ত খুঁড়ে এপাশে ওপাশে জঙ্গলের মধ্যে অন্ধকারে যা হারিয়ে গেছে তাকে খুঁজে নাও, একবার পেয়ে গেলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। আসলে মানুষের কল্পনা এক অত্যন্ত দামি আর প্রয়োজনীয় অস্ত্র। জুল ভার্ন কল্পনা করেছিলেন সাবমেরিনের, তার উপন্যাসে 20,000 লিগস আন্ডার দ্য সি। বহু পরে কোনো বিজ্ঞানী সেখান থেকে প্রেরণা নিয়ে গবেষণা শুরু করেছিলেন, শেষমেশ তৈরি হয়েছিল সাবমেরিন। ক্রমশ তা আরো আধুনিক হয়ে উঠেছে। কিন্তু কেউ যদি ভাবতো, একজনও যদি ভাবতো যে জুল ভার্নের সময় সাবমেরিন তো ছিলই, চলুন সেটাকে খুঁজে বার করে সেটার মতো আরো 1000টা টপাটপ তৈরি করে ফেলবো, তাহলে কি হতো? তাহলে মানুষ এতদিন ধরে সমুদ্রের গভীরে কেবল ছোটাছুটি করতো, আমরা সেই ছোটাছুটিটা করছি, সেটা এক ধরনের মূর্খতা। কাজেই এক কল্পনাকে ঘিরে নতুন গবেষণা সম্ভব। চীন তাদের পুরনো মেডিকেল সায়েন্স আকুপাংচারকে ক্রমশ আধুনিক করে তুলছে, লক্ষ কোটি টাকা রিসার্চে ব্যয় করছে, কিন্তু এখনো চীনের স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা ওই অ্যালোপ্যাথি। ইউএস র্যাঙ্কিং বলছে পৃথিবীর 100টা সব থেকে বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 25টা আছে চীনে, 25% চীনে। দ্য ইকোনমিস্ট 2025-এ লিখছে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে 10টার মধ্যে 8টা আছে চীনে, আর ভারতে একটাও নয়, নট আ সিঙ্গল ওয়ান। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 100টার মধ্যে ভারতের একটা বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান বিশ্বগুরু হওয়ার কথা বলে যাচ্ছেন। কি দিয়ে গুরু হবেন? গুরু হবেন। হ্যাঁ, ভারতে পৃথিবীর মধ্যে সব থেকে 10টা বড় মন্দিরের মধ্যে 8টাই ভারতে আছে। আমাদের সংসদ ভবন বিশ্বের সবচেয়ে সুন্দর আর বড় পার্লামেন্ট হাউসগুলোর মধ্যে অন্যতম। কিন্তু গণতান্ত্রিক অধিকার প্র্যাকটিসের দিক থেকে পৃথিবীর 179টা দেশের মধ্যে আমরা 100 নম্বরে আছি। আমাদের দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিবাদ হয় খাবার নিয়ে, না খাবার পাচ্ছি কি না তা নিয়ে নয়, কোনটা খাবার আর কোনটা খাবার নয় তা নিয়ে, নিরামিষ আর আমিষ নিয়ে, মাছ মাংস নিয়ে। রামচরিতমানসে একবার না বেশ কয়েকবার রামের মাংস খাবার কথা স্পষ্টভাবে লেখা থাকলেও আপাতত দেশের মাথায় বসে থাকা আরএসএস এর মাথা মোহন ভাগবত বলেন আমিষ খাবার দেখে নাকি উত্তেজনা তৈরি করে। তাহলে তো ভারত টপকানো যাবে না তো। উত্তেজিত চারধারে, উত্তেজিত বাংলাদেশ, উত্তেজিত পাকিস্তান, উত্তেজিত নেপাল, কি হচ্ছে? নিরামিষ খাবার নাকি প্রশান্তি আনে। আসলে কোনো জাতি জ্ঞান বিজ্ঞান চর্চা ছাড়া বড় হতে পারে না। যে মানুষ আগে আগুনের ব্যবহার শিখেছিল, যে অন্যদের নেতৃত্ব দিতে পেরেছিল, হ্যাঁ বিজ্ঞানের সাধনা যা কিছু না জানা তাকে প্রশ্ন করে সত্যের কাছে পৌঁছানো মানুষকে এগিয়ে দিয়েছে। আজ আমরা ভারতবর্ষে ঠিক উল্টো পথে চলছি। সংসদ শুরু হচ্ছে ভস্যমাখা অর্ধ উলঙ্গ সন্ন্যাসীদের জয় শ্রীরাম হুঙ্কারে, তাও আবার অন্য আর এক ধর্মকে, অন্য ধর্মের মানুষকে ক্রমশ কোণঠাসা করে। যতদিন না মুক্ত চিন্তা, মুক্ত জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চাকে নিয়ে আমরা এগোতে পারছি, যতদিন একমাত্র যুক্তি আর বিজ্ঞান আমাদের ধ্রুবতারা না হয়ে উঠছে, ততদিন এক অশিক্ষিত মূর্খ কুসংস্কারাচ্ছন্ন নেতার চায়কে চর্চার মধ্যে দেশ আটকে থাকবে, সমাজ আটকে থাকবে। সেটাই আমরা দেখলাম। চীনের রোবোটিক কুত্তা এনে নাচিয়ে বলা হলো এটাই মোদিজির কুত্তা।
আমরা তাতেই হাততালি দিয়েছি। মাদারি খেল দেখো, জাদু কা খেল দেখো, মাদারি খেল দেখো, জাদু কা খেল দেখো। কোথাকার লাইন, কোন নাটকের লাইন জানাবে আমাকে লিখে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাবুন, ভাবতে থাকুন, সব কিছু নিয়ে ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।